আমার 2 বছরের মেয়ে নাজাহার হুট করে জ্বর আসার কারণে ডাক্তারের কাছে নিয়ে আসলাম। ডাক্তারের চেম্বারের বাহিরে বসে আছি। নাজাহা আমার কোলের উপর ঘুমাচ্ছে, আর আমার স্ত্রী অর্পিতা আমার কাঁধে মাথা রেখে বসে আছে। মেয়ের চিন্তায় অর্পিতার চোখ মুখ শুকিয়ে গেছে। এমন সময় আমার সামনে একটা ছেলে এসে বলল, পিয়াস ভাই, ভালো আছেন আপনি? আমি কিছুটা অবাক হয়ে বললাম, ভালো আছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। ছেলেটা মুচকি হেসে বলল, আমি শ্রাবণীর কাজিন খালিদ। শ্রাবণী আপুকে যখন পড়াতে আসতেন তখন বিনা কারণে আমার মাথায় টোকা দিতেন, আবার পড়ানো শেষ করে যাবার সময় আমার মাথায় টোকা দিতেন। খালিদের কথা শুনে আমি ওর মাথায় টোকা দিয়ে বললাম, আরে তুমি অনেক বড় হয়ে গেছো, তা এইখানে কেন? খালিদ মুখটা মলিন করে বলল, আন্টিকে নিয়ে এসেছি। হুইল চেয়ারে শ্রাবণীর মা বসে আছে। আমি আন্টির পাশে বসে বললাম, আন্টি, আপনার এই অবস্থা হলো কিভাবে? আন্টি মলিন হাসিতে বলল, স্ট্রোক করার পর এমন হয়ে গেছি। আমি তখন বললাম, শ্রাবণী কেমন আছে? উনি হেসে বলল, ভালো আছে এখন। তোমার ঠিকানা দিয়ে যাও, একদিন সবার সুযোগ হলে শ্রাবণীকে তোমার কাছে পাঠাবো। আমি আন্টিকে বাসার ঠিকানাটা দিয়ে নাজাহাকে নিয়ে ডাক্তারের চেম্বারের ভিতরে ঢুকলাম। 10-12 দিন পর শ্রাবণী বাসা থেকে আমার জন্য একটা পার্সেল আসে। আমি অবাক হয়ে পার্সেলটা যখন খুলি তখন দেখি একটা নীল রঙের ডায়েরি। ডায়েরিটা খুলে হাতের লেখা দেখে বুঝতে পারলাম এটা শ্রাবণীর। নিশ্চয়ই এটা ওর আবার নতুন কোনো পাগলামি। এত বড় হলে এখনও পাগলামিটা যায়নি। আমি ডায়েরিটা টেবিলের ওপর রেখে নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম, আর মনে মনে ভাবলাম কোনো একদিন সময় পেলে ডায়েরিটা পড়ে দেখব। নীল রঙের ডায়েরি। ডায়েরিটা খুলে হাতের লেখা দেখে বুঝতে পারলাম এটা শ্রাবণীর। নিশ্চয়ই এটা ওর আবার নতুন কোনো পাগলামি। এত বড় হলো এখনও পাগলামিটা যায়নি। 2 দিন হয়েছে পিয়াস অফিসে কাজে চট্টগ্রাম গিয়েছিল। আজ ওর আসার কথা। পিয়াসের অপেক্ষায় অর্পিতার সময় কোনোভাবে পার হচ্ছে না। পিয়াসের টেবিলের উপর কতগুলো বই রাখা। অর্পিতা বইগুলো হাতে নিয়ে দেখছে আর রেখে দিচ্ছে। এত কঠিন কঠিন বইয়ের নাম। হঠাৎ অর্পিতার চোখে একটা নীল রঙের ডায়েরিতে আটকে গেল। ডায়েরির প্রথম পৃষ্ঠা খুলে দেখে শ্রাবণীর নাম লেখা। তার মানে ডায়েরিটা শ্রাবণীর। অন্যজনের ডায়েরি পড়া উচিত না জেনেও অর্পিতা ডায়েরিটা কৌতূহলবশত পড়তে শুরু করলো। আমার জন্য আমার মা একজন আবুল মার্কা স্যার ঠিক করেছেন। স্যারের নামটাও অদ্ভুত, আবুল বাশার পিয়াস। আমার আগে যেসব টিচার ছিল ওরা আমাকে পড়ানোর সময় আমার চোখের দিকে হা করে তাকিয়ে থাকতো, কিন্তু এই আবুল স্যার কখনো আমার চোখের দিকে তাকায়নি। মনে মনে ভাবলাম স্যারের গার্লফ্রেন্ড হয়তো আমার চেয়েও অনেক সুন্দর, তাই আমার সৌন্দর্য ওনার চোখে পড়ে না। কিন্তু পরে জানতে পারলাম ওনার কোনো গার্লফ্রেন্ড নাই। প্রথম দিন স্যারকে যখন নাস্তা দেওয়া হয় তখন উনি অল্প একটু খেয়ে পকেট থেকে একটা পলিথিন বের করে বাকি খাবারটা পলিথিন ব্যাগের ভিতর ভরে পকেটে রেখে দেয়। বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছিল। মানুষের অভ্যাস এত বাজে হয় কি করে? পরের দিনও সেম একই কাজ করলো। যখন দেখলাম উনি প্রতিদিন একই রকম কাজ করে, একদিন আমি রেগে গিয়ে বললাম, আপনি এমন ছোট লোকের মতো কাজ করেন কেন? যতটুকু পারেন খান, সেটা না করে অল্প খেয়ে বাকিটা ব্যাগে করে নিয়ে যাবার কি আছে? আমার এত কড়া কথা শোনার পর উনি কিছু না বলে শুধু বেহায়ার মতো হেসেছিলেন। পরের দিন আবারও কয়েকটা বিস্কিট নিজের পকেটে ঢুকিয়ে রাখলেন। আমার রাগে হাত পা কাঁপছিল। স্যার বাসা থেকে বের হতেই আমি ছাদে চলে গেলাম। ছাদে হাঁটাহাঁটি করলে নিজের রাগটা একটু কমবে। হঠাৎ খেয়াল করলাম স্যার আমাদের বাসার সামনের রাস্তাতে বসে আছে, আর স্যারকে ঘিরে কয়েকটা কুকুর বসে আছে। স্যার পকেট থেকে বিস্কিটগুলো বের করে কুকুরগুলোকে দিচ্ছে, আর বের করে কী সব বলছে। এটা দেখার পর নিজেকে পৃথিবীর সবচেয়ে খারাপ মেয়ে মনে হচ্ছিল। স্যারের প্রতি সেদিনের পর থেকে কেন জানি একটা অন্যরকম ভালো লাগা শুরু হলো। অর্পিতা একটু দম নিয়ে আবার পড়তে শুরু করলো। আজ বিকেল থেকে এখন পর্যন্ত 3বার গোসল করেছি, কিন্তু তবুও রাগ কমছে না। মা অনেকবার জিজ্ঞেস করেছে আমি কেন বারবার গোসল করছি। আমি মাকে কিছু বলিনি, উল্টো রাগ দেখিয়েছি। পুরোটা দুপুর নিজের হাতে মেহেদি দিয়েছি। স্যার পড়ানোর সময় বারবার হাতগুলো নাড়ছিলাম যেন স্যারের চোখে আমার মেহেদির ডিজাইনটা চোখে পড়ে, কিন্তু স্যার একবারও আমার হাতের দিকে খেয়াল করেনি। তাই বাধ্য হয়ে আমিই বললাম, স্যার দেখেন, আমি হাতের তালুতে P+S লিখেছি। আচ্ছা বলেন তো P+S এর মানে কি? স্যার আমার হাতের দিকে তাকিয়ে বলল, পিতে প্রিয়াঙ্কা চোপড়া আর এসতে শাহরুখ খান। কথাটা শোনার পর আমি আশ্চর্য হয়ে বললাম, আজব তো, আমি প্রিয়াঙ্কা আর শাহরুখ খানের নাম আমার নিজের হাতে তালুতে লিখে কী করব? লেখাপড়ে অর্পিতা জোরে জোরে হাসতে লাগলো। হাসি শব্দ শুনে নাজাহার ঘুম ভেঙে গেল। অর্পিতা কোনো রকম নাজাহাকে ঘুম পাড়িয়ে আবার পড়তে লাগলো। আজ প্রথমবারের মতো হিমুর রূপার মতো করে সেজেছিলাম। নীল শাড়ির নীল কাচের চুড়ি, খোলা চুল আর নীল টিপ পরেছিলাম।
এ প্রথমবার স্যার আমার চোখে চোখ রেখে বললেন, শ্রাবণী, তোমাকে তো আজ খুব সুন্দর লাগছে, কিন্তু কপালের টিপটা একটু সরে গেছে। স্যার নিজ হাতে আমার টিপটা ঠিক করে দিয়েছিল। স্যারের আঙুলের স্পর্শ যখন আমার কপালে লাগছিল তখন আমি আমার মাঝে ছিলাম না। সেই অনুভূতিটা হয়তো লিখে প্রকাশ করা সম্ভব না। অর্পিতা ডায়েরিটা পড়া বন্ধ করে দিল। ভেতরে হয়তো আরও অনেক কিছু লেখা থাকতে পারে, যেটা অর্পিতা সহ্য করতে পারবে না, কারণ অর্পিতা পিয়াসকে প্রচণ্ড রকম ভালোবাসে। ডায়েরিটা রেখে অর্পিতা ছটফট করতে লাগলো। কি করবে কিছু বুঝতে না পেরে অর্পিতা আবার ডায়েরিটা খুলে ডায়েরির একদম শেষের দিকে চলে গেল। আজ 12ই নভেম্বর, স্যারের জন্মদিন ছিল। আমি নিজ হাতে কেক বানিয়ে স্যারের মেসে এসেছিলাম স্যারকে দিতে, কিন্তু স্যার আমার কেকটা রাখেনি, উল্টো আমায় বলেছে, শ্রাবণ, আমি বুঝতে পেরেছি তোমার মাঝে কিছু সমস্যা হচ্ছে। এই বয়সে এমনটি সবারই হয়। কয়েকদিন পর এমনিতে সব ঠিক হয়ে যাবে। যখন ভালো একটি ভার্সিটিতে চান্স পাবে তখন এমনিতে সব ভুলে যাবে। তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার স্যার। আমি তোমায় কখনোই এতটা প্রশ্রয় দিতে পারি না। সেদিনের পর স্যার আমাকে আর কখনো পড়াতে আসেনি। ওনার নাম্বারটাও বন্ধ ছিল। ফেসবুকে ওনাকে খুঁজে পাচ্ছিলাম না। আমি মেসে খবর নিয়েছি, কিন্তু উনি আর সেখানে থাকেন না। আমি কেন জানি পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। সারাক্ষণ বাসার সামনে রাস্তায় বসে কুকুরগুলোকে খাবার খাওয়াতাম। বারবার নিজের মনকে বোঝাচ্ছিলাম আমি যেটা করছি সেটা ঠিক না, তবুও বারবার নিজের কাছে হেরে যাচ্ছিলাম। পিতার হাত কাঁপছে। ডায়েরির পৃষ্ঠাটা উল্টাতেও ওর খুব কষ্ট হচ্ছে। পৃষ্ঠা উল্টিয়ে অর্পিতা আবারও পড়তে লাগলো। আজ মা আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল। সবার ধারণা আমি পাগল হয়ে যাচ্ছি। আমারও এখন সেটা মনে হয়। সারাক্ষণ শুধু মাথার ওপর ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকি। আমি আর পাচ্ছি না। আমি এই ডিপ্রেশন থেকে মুক্তি চাই। মার জন্য খুব কষ্ট হচ্ছে। বাবা মারা যাওয়ার পর মা আমায় খুব যত্ন করে বড় করেছে। আমি চলে গেলে মা খুব একা হয়ে যাবে। সিলিং ফ্যানের সাথে আমি আমার নীল শাড়িটা বেঁধেছি। রূপা হিমুখী ছাড়া চিকই বেঁচেছিল, কিন্তু আমি যে পারবো না। অর্পিতা ডায়েরি রেখে চিৎকার করে কাঁদছে। কলিং বেলে আওয়াজ শুনে অর্পিতা দৌড়ে গিয়ে দরজা খুলল। পিয়াসকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, শ্রাবণী সুইসাইড করেছে পিয়াস। তুমি শ্রাবণীকে মেরে ফেলেছ। তুমি কেন ওর নীরব চোখের ভাষা বুঝতে পারোনি? কেন একবার এই অবুঝ মেয়েটার সাথে যোগাযোগ করনি? শ্রাবণী মরে গেছে পিয়াস। শ্রাবণী আর বেঁচে নেই।